ইরানের আকাশে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনার দাবি ঘিরে নতুন করে আলোচনায় সরব আন্তর্জাতিক সামরিক মহল। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, একটি অভিযানের সময় এক মার্কিন যুদ্ধবিমানের পাইলট আকাশে এমন এক অস্বাভাবিক ড্রোন বিন্যাস দেখেছেন যা প্রচলিত যুদ্ধ প্রযুক্তির ধারণাকেও চ্যালেঞ্জ জানাতে পারে। পাইলটের দাবি, অসংখ্য ড্রোন এমন নিখুঁত সমন্বয়ে উড়ছিল যে দূর থেকে সেগুলো দেখতে বিশাল এক জেলিফিশের মতো মনে হচ্ছিল। তার ভাষ্য অনুযায়ী প্রতিটি ড্রোন আলাদা হলেও তারা এমনভাবে চলাচল করছিল যেন একটি একক সত্তা আকাশে ভেসে বেড়াচ্ছে। প্রতিবেদন অনুযায়ী এই ঘটনার কিছুক্ষণ পরেই মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হয়। ইজেক্ট করার আগে পাইলট রেডিও বার্তায় জানান চারপাশের আকাশ ড্রোনে ভরে গেছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পরে উদ্ধার হওয়ার পরও তিনি একই বক্তব্যে অটল ছিলেন বলে দাবি করা হয়। তবে এই ঘটনার সত্যতা নিয়ে মতভেদ রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তা মনে করছেন যুদ্ধের চাপ বা দুর্ঘটনার অভিঘাতের কারণে পাইলট বিভ্রমে ভুগে থাকতে পারেন, তাই তার বর্ণনাকে নিশ্চিত তথ্য হিসেবে গ্রহণ করার আগে আরও তদন্তের প্রয়োজন রয়েছে। অন্যদিকে প্রতিরক্ষা বিশ্লেষকদের একটি অংশ বলছেন, যদি এই দাবি সত্য প্রমাণিত হয় তাহলে এটি হতে পারে উন্নত ড্রোন সোয়ার্ম প্রযুক্তির নতুন উদাহরণ। এমন প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অসংখ্য ড্রোন একসঙ্গে সমন্বিতভাবে অভিযান চালাতে পারে, যা ভবিষ্যতের যুদ্ধ কৌশলে বড় পরিবর্তন আনতে সক্ষম। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ইরানের ড্রোন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই রহস্যময় ঘটনার সঙ্গে সেই প্রযুক্তির সরাসরি সম্পর্ক রয়েছে কিনা তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, পাইলটের দেখা সেই জেলিফিশ কি সত্যি নতুন প্রজন্মের কোনো ড্রোন প্রযুক্তির ইঙ্গিত, নাকি যুদ্ধক্ষেত্রের চরম চাপের মধ্যে তৈরি হওয়া এক বিভ্রম? উত্তর এখনো অজানা। তবে এই দাবি বিশ্বজুড়ে ড্রোন যুদ্ধের ভবিষ্যৎ এবং আধুনিক সামরিক প্রযুক্তি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ইরানের হাতে কি লুকিয়ে আছে এমন কিছু জানিয়ে রাতের ঘুম হারাম হয়ে গেছে আমেরিকা আর ইসরায়েলের? বছরের পর বছর বিমান হামলা, শত শত কোটি ডলারের সামরিক অভিযান, অত্যাধুনিক বাংকার বাস্টার বোমা, কিন্তু তারপরও একটি জিনিসের নাগাল পায়নি ওয়াশিংটন। সেটি হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ, যে ইউরেনিয়াম নিয়ে এখন বিশ্বজুড়ে নতুন আতঙ্ক। কারণ অনেক বিশ্লেষকের মতে এই মজুদ থেকেই তৈরি করা সম্ভব একাধিক পারমাণবিক অস্ত্র। আর সেই কারণেই শুরু হয়েছে এক নতুন ভূরাজনৈতিক লড়াই। প্রশ্ন হলো, ইরান আসলে কোথায় লুকিয়ে রেখেছে সেই ইউরেনিয়াম, আর কেন সেটি উদ্ধার করতে গিয়েও পিছিয়ে এসেছে যুক্তরাষ্ট্র? বিষয়টি শুরু হয় একাধিক সামরিক অভিযানের পর। বছরের পর বছর ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বারবার দাবি করেছে তারা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে চায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। হামলার পরও ইউরেনিয়ামের বড় অংশ অক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিছু সূত্র বলছে ওই ইউরেনিয়ামের একটি অংশ এমন গভীরে লুকিয়ে রাখা হয়েছে যেখানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমাও পৌঁছাতে পারবে না। আর এখানেই শুরু হয়েছে আমেরিকার বড় দুশ্চিন্তা। কারণ সামরিক হামলায় ব্যর্থ হওয়ার পর এক পর্যায়ে স্থলবাহিনী পাঠানোর পরিকল্পনাও করা হয়েছিল। উদ্দেশ্য ছিল সরাসরি অভিযান চালিয়ে ইউরেনিয়াম উদ্ধার করা, কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি, কারণ ঝুঁকি ছিল অত্যন্ত ভয়াবহ। বিশেষজ্ঞরাও সতর্ক করেছেন, যদি কোনোভাবে এই তেজস্ক্রিয় পদার্থ ক্ষতিগ্রস্ত হয় অথবা বাতাসের সংস্পর্শে ছড়িয়ে পড়ে, তাহলে পুরো এলাকায় মারাত্মক বিপর্যয় তৈরি হতে পারে। ফলে সামরিক বিকল্প থেকে ধীরে ধীরে সরে আসতে শুরু করে ওয়াশিংটন। এখন তাদের প্রধান ভরসা কূটনীতি। বিভিন্ন প্রস্তাব এবং চাপের মাধ্যমে ইরানকে রাজি করানোর চেষ্টা চলছে, কিন্তু তেহরান এখনো অনড়। আর সেই কারণেই রহস্য আরও গভীর হচ্ছে।
ধারণা করা হচ্ছে ইস্পাহানের কাছে অবস্থিত একটি বিশাল ভূগর্ভস্থ কমপ্লেক্সে মজুদ রয়েছে ইউরেনিয়ামের বড় অংশ, যে স্থাপনাটি একটি পাহাড়ের নিচে নির্মিত, এতটাই গভীরে যে বাংকার বাস্টার বোমাও সেখানে পুরোপুরি কার্যকর নাও হতে পারে। গত কয়েক বছরে এই এলাকায় একাধিক হামলা হয়েছে। সুড়ঙ্গের প্রবেশপথ ধ্বংস করা হয়েছে, কিছু জায়গা মাটি চাপা দেওয়া হয়েছে, তবুও রহস্যের সমাধান হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হলো নাতাঞ্জ, ইরানের অন্যতম বড় সমৃদ্ধ কেন্দ্র। সেখানেও হয়েছে ব্যাপক হামলা, কিন্তু হামলার পর ইউরেনিয়ামের কি হয়েছে সেই প্রশ্নের উত্তর আজও অজানা। তারপর আসে ফোর্দো, যেটিকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোর একটি মনে করা হয়। সেখানে হামলার পরও ইরান নতুন প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিতে শুরু করেছে বলে দাবি করা হচ্ছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে কিছু এলাকায় নতুন প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে, যাতে ভবিষ্যৎ হামলা আরও কঠিন হয়ে পড়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কা অন্য জায়গায়। অনেক বিশেষজ্ঞ মনে করেন ইরান হয়তো পরিচিত স্থাপনাগুলোর বাইরেও গোপন স্থানে ইউরেনিয়াম সরিয়ে রেখেছে, যে স্থানগুলোর অস্তিত্বই হয়তো বাইরের বিশ্বের জানা নেই। আর যদি সেটাই সত্যি হয়, তাহলে পরিস্থিতি আমূল বদলে যেতে পারে, কারণ তখন শুধু বোমা বা সামরিক শক্তি দিয়ে এই সংকটের সমাধান সম্ভব হবে না। তেহরানের সহযোগিতা ছাড়া কিছুই করা যাবে না। এখন প্রশ্ন একটাই, ইরানের ইউরেনিয়াম কি সত্যি আমেরিকার নাগালের বাইরে, নাকি চলছে এমন কোনো গোপন খেলা যার পুরো চিত্র এখনো বিশ্ব দেখতে পায়নি? কারণ যতদিন এই রহস্যের সমাধান না হচ্ছে, ততদিন মধ্যপ্রাচ্যের আকাশে ঝুলে থাকবে নতুন এক পারমাণবিক সংকটের ছায়া। এক সময়ের পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করত একটি শক্তি, যুদ্ধ হোক কিংবা শান্তি, অর্থনীতি হোক কিংবা কূটনীতি, শেষ কথা যেন বলতো ওয়াশিংটন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, সেই যুগ কি সত্যি শেষ হয়ে যাচ্ছে? ইতিহাসের পাতায় সবচেয়ে প্রভাবশালী বিশ্ব ব্যবস্থাগুলোর একটির পতন কি আমাদের চোখের সামনেই ঘটছে? বিশ্ব রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি শব্দ খুব পরিচিত ছিল, প্যাক্স আমেরিকানা, অর্থাৎ এমন এক বিশ্ব ব্যবস্থা যেখানে যুক্তরাষ্ট্র শুধু সামরিক শক্তি নয়, আন্তর্জাতিক নিয়মকানুন, বাণিজ্য, মানবাধিকার এবং বৈশ্বিক নেতৃত্বের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করত। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে সেই কাঠামোতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নীতিতে যে পরিবর্তন এসেছে, সেটিকে অনেক বিশ্লেষক বিশ্ব ব্যবস্থার মোড় ঘুরে যাওয়ার মুহূর্ত হিসেবে দেখছেন। একসময় জাতিসংঘ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মতো প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পিছনে ওয়াশিংটনের বড় ভূমিকা ছিল। মানবাধিকার, গণতন্ত্র, শরণার্থী সুরক্ষা কিংবা আন্তর্জাতিক সহযোগিতার মতো বিষয়গুলো ছিল মার্কিন পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এখন সেই আদর্শের জায়গায় ক্রমেই গুরুত্ব পাচ্ছে জাতীয় স্বার্থ, অর্থনৈতিক হিসাব এবং কঠোর বাস্তববাদী কূটনীতি। এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়েছে মানবিক সহায়তা খাতে। বিশ্বজুড়ে খাদ্য, চিকিৎসা এবং উন্নয়ন সহায়তার জন্য যে অর্থ বরাদ্দ হতো, তার বড় অংশ এখন প্রতিরক্ষা ও সামরিক খাতে স্থানান্তরিত হচ্ছে। ফলে বহু অঞ্চলে নতুন করে মানবিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী বছরগুলোতে বিশ্বের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে এই শূন্যস্থান দ্রুত পূরণ করার চেষ্টা করছে নতুন শক্তিগুলো। বিশেষ করে চীন ক্রমশ নিজেদের প্রভাব বিস্তার করছে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চলে। তবে সমালোচকদের মতে এই বিশ্ব ব্যবস্থা আগের মতো আদর্শ নির্ভর নয়, বরং এটি অনেক বেশি স্বার্থভিত্তিক এবং কৌশলগত। এর মধ্যেই আরও একটি ভয়ঙ্কর প্রবণতা সামনে এসেছে। বিশ্বের বড় শক্তিগুলো আবারও অস্ত্র প্রতিযোগিতায় নেমেছে। পারমাণবিক অস্ত্র আধুনিকায়ন, নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং সামরিক প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ বাড়ছে। যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ার মধ্যে বাড়তে থাকা প্রতিযোগিতা অনেকের কাছেই নতুন স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে।
ফলে মাঝারি শক্তির দেশগুলোর মধ্যেও নিরাপত্তাহীনতা বাড়ছে। অনেক দেশ এখন মনে করছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে শক্তিশালী সামরিক সক্ষমতা গড়ে তোলা ছাড়া বিকল্প নেই। আর এখান থেকেই জন্ম নিচ্ছে নতুন উদ্বেগ, কারণ এই প্রতিযোগিতা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ভবিষ্যতে পুরো বিশ্ব আরও অনিশ্চিত এবং আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। এ কারণেই আজ অনেক ইতিহাসবিদ এবং বিশ্লেষক বলছেন, আমরা হয়তো একটি যুগের সমাপ্তি প্রত্যক্ষ করছি। এমন একটি যুগ যেখানে যুক্তরাষ্ট্র ছিল বৈশ্বিক নেতৃত্বের প্রধান কেন্দ্র, কিন্তু সেই জায়গায় কি আসছে? নতুন বিশ্ব ব্যবস্থা কি আরও স্থিতিশীল হবে নাকি আরও অস্থির হবে? বিশ্ব কি নতুন ভারসাম্য খুঁজে পাবে নাকি প্রবেশ করবে আরও বড় সংঘাতের যুগে? সেই প্রশ্নের উত্তর এখনো অজানা। তবে একটি বিষয় নিশ্চিত, বিশ্ব রাজনীতির মানচিত্র দ্রুত বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের শেষ কোথায় গিয়ে থামবে সেটাই এখন পুরো পৃথিবীর কাছে সবচেয়ে বড় রহস্য। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীকে ঘিরে আবারও বাড়ছে উত্তেজনা। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে এই কৌশলগত জলপথে নতুন একটি নৌ করিডর চালুর উদ্যোগকে কেন্দ্র করে ইরান কঠোর অবস্থান নিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী তেহরানের অনুমোদন ছাড়া নির্ধারিত পথের বাইরে কোনো জাহাজ চলাচল করলে তা ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে ইরানের নৌবাহিনী। ইরানের দাবি, হরমুজ প্রণালীতে যে কোনো নতুন নৌপথ বা চলাচলের ক্ষেত্রে তাদের সঙ্গে সমন্বয় থাকা জরুরি। এই ঘোষণা এমন সময় এলো যখন সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ নিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলে কিছুটা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিলছিল। তবে নতুন এই সতর্ক বার্তার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। এদিকে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইরানের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেন হরমুজ প্রণালীর প্রশাসনিক নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে এবং এই জলপথের নিরাপত্তা ও পরিচালনায় ইরানের ভূমিকাই নির্ধারক। বিশ্বের সামুদ্রিক তেল পরিবহনের একটি বড় অংশ এই সংকীর্ণ প্রণালী দিয়েই অতিক্রম করে। সৌদি আরব, ইরাক, কাতার সহ উপসাগরীয় দেশগুলোর বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছায় এই রুট ব্যবহার করেই। ফলে এখানে সামান্য উত্তেজনাও বৈশ্বিক জ্বালানি বাজার ও অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালী শুধু একটি নৌপথ নয়, এটি এখন বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রবিন্দু। তাই ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে এই নতুন টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেদিকেই নজর রাখছে পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন। কয়েক ঘন্টা আগেও যেটাকে অনেকেই সীমিত উত্তেজনা বলে মনে করছিলেন, মুহূর্তের মধ্যেই সেটি রূপ নেয় এক বিস্ফোরক সংঘাতে। ইসরায়েলের যুদ্ধবিমান যখন তেহরান, ইস্পাহান এবং তাবরিজের আকাশে বিস্ফোরণের আগুন ছড়িয়ে দিচ্ছিল, তখন হয়তো তেল আবিব কল্পনাও করেনি যে পাল্টা জবাব আসবে আরেক দিক থেকে। এমন এক দিক থেকে যেখান থেকে বহুদিন ধরে অপেক্ষা করছিল পুরো অঞ্চল। কারণ এবার শুধু ইরান নয়, যুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে ইয়েমেনও। দখলদার ইসরায়েলের দিকে ছুটে এসেছে একের পর এক ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যে বেজে ওঠে সতর্কতা সাইরেন, আতঙ্কে আশ্রয়কেন্দ্রের দিকে দৌড়াতে শুরু করে মানুষ। ইসরায়েলের মধ্যাঞ্চলের আকাশে ভেসে ওঠে যুদ্ধের সেই পরিচিত শব্দ। আর তখনই পরিষ্কার হয়ে যায় মধ্যপ্রাচ্যের এই সংঘাত আর কেবল ইরান বনাম ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা দীর্ঘদিন অনেকটা নীরব ছিল, কিন্তু সেই নীরবতা যে ছিল ঝড়ের আগের নীরবতা, সে এখন বুঝতে পারছে সবাই। ইসরায়েলি সূত্রের দাবি, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল নেভাতিম এবং তেলনভ বিমান ঘাঁটি। যদিও তেল আবিব বলছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে, কিন্তু প্রশ্ন উঠেছে অন্য জায়গায়। প্রশ্ন হলো, যদি একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেদ করতে পারে, তাহলে পরবর্তী আক্রমণে কি ঘটবে? এর পেছনে রয়েছে আরও বড় একটি কারণ। রোববার লেবাননের রাজধানী বৈরুতে নতুন করে হামলা চালায় ইসরায়েল। যুদ্ধবিরতির পরিবেশকে উপেক্ষা করে চালানো সেই অভিযানের পর থেকেই উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছে পুরো অঞ্চলে।
প্রথমে ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলা, তারপর ইসরায়েলের পাল্টা আঘাত, আর তার কয়েক ঘন্টা পরই যুদ্ধক্ষেত্রে প্রবেশ ইয়েমেনের। অর্থাৎ এখন আর একটি ফ্রন্ট নয়, একসঙ্গে একাধিক ফ্রন্টের চাপের মুখে পড়ছে ইসরায়েল। আর এখানেই সবচেয়ে বড় উদ্বেগের কারণ দেখছেন সামাজিক বিশ্লেষকরা। কারণ প্রতিরোধ অক্ষের সদস্যরা যদি একই সময়ে বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করে, তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের মানচিত্র সম্পূর্ণ বদলে যেতে পারে। কিন্তু এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশটি এখনো সামনে আসেনি। কারণ একই সময়ে এমন একটি ঘটনা ঘটেছে যা সৌদি আরবকেও অস্বস্তিতে ফেলে দিয়েছে। বিস্ফোরণের শব্দ শুধু ইরান বা ইসরায়েলে সীমাবদ্ধ থাকেনি, কেঁপে উঠেছে আরেকটি গুরুত্বপূর্ণ দেশও। আর সেখান থেকেই শুরু হচ্ছে নতুন রহস্য। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফার শান্তি আলোচনা শেষ হওয়ার পরই নতুন করে দেখা দিয়েছে অনিশ্চয়তা। দ্বিতীয় দফার বৈঠকের প্রস্তুতি চলার মধ্যেই তেহরানের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, আলোচনার সময় যেসব প্রতিশ্রুতির ইঙ্গিত দেওয়া হয়েছিল এখন সেগুলো থেকে সরে আসার চেষ্টা করছে ইরান। ট্রাম্পের ভাষায়, তারা বড় ভুল করছে আর ভেতরে ভেতরে তারা সেটাও জানে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর পরিদর্শকদের প্রবেশাধিকার। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছিলেন আলোচনার অংশ হিসেবে ইরান তাদের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে IAEA কে দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণের সুযোগ দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে। ওয়াশিংটনের মতে এই অগ্রগতির কারণেই হরমুজ প্রণালী ঘিরে আরোপিত মার্কিন নৌ অবরোধ শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ভ্যান্স আরও বলেন, এই সমঝোতা শুধু কূটনৈতিক সাফল্য নয়, বরং ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পরপরই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে শুরু করে। মার্কিন দাবির কয়েক ঘন্টার মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি যুক্তরাষ্ট্রের বক্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যা দেন। বাগাইয়ের দাবি, সুইজারল্যান্ডের IAEA মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে এ ধরনের কোনো বৈঠকই অনুষ্ঠিত হয়নি এবং ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের জন্য আন্তর্জাতিক সংস্থাটিকে কোনো অনুমতি দেওয়ারও পরিকল্পনা নেই। ইরানের অবস্থান আরও স্পষ্ট করে তিনি জানান, দেশের সংবেদনশীল পারমাণবিক স্থাপনায় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশের প্রশ্নই ওঠে না। তেহরানের এই বক্তব্য কার্যত ওয়াশিংটনের দাবি এবং আলোচনার অগ্রগতির চিত্রকে সরাসরি চ্যালেঞ্জ করেছে। এ অবস্থায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার অভিযোগ, আলোচনার ঘরে এক ধরনের বার্তা দেওয়া হলেও জনসমক্ষে এসে সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিচ্ছে ইরান। মার্কিন প্রশাসকের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, যদি শেষ পর্যন্ত IAEA পরিদর্শকদের অনুমতি না দেওয়া হয়, তাহলে নির্ধারিত দ্বিতীয় দফার শান্তি আলোচনা বাতিল হয়ে যেতে পারে। শুধু তাই নয়, হরমুজ প্রণালীতে পুনরায় মার্কিন নৌ অবরোধ জারির সম্ভাবনার কথাও সামনে আনা হয়েছে। ফলে যে শান্তি প্রক্রিয়াকে ঘিরে সাম্প্রতিক সপ্তাহগুলোতে আশাবাদ তৈরি হয়েছিল, সেটি এখন আবারও অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানি ও কাতারের মধ্যস্থতায় দীর্ঘ কূটনৈতিক তৎপরতার পর গত 8 এপ্রিল ওয়াশিংটন ও তেহরান একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতিতে পৌঁছায়। পরে 17 জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে 14 দফার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় বলে দাবি করা হয়। সেই ধারাবাহিকতাতেই সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসর্টে শান্তি আলোচনার প্রথম দফা অনুষ্ঠিত হয়। যদিও যুক্তরাষ্ট্র প্রথম দফায় বৈঠককে ইতিবাচক অগ্রগতি হিসেবে তুলে ধরেছিল, তবে পারমাণবিক স্থাপনা পরিদর্শন ইস্যুতে ইরানের বর্তমান অবস্থান পুরো প্রক্রিয়াকেই নতুন সংকটে ঠেলে দিয়েছে। এখন প্রশ্ন একটাই, দ্বিতীয় দফার বৈঠকে কি দুই পক্ষ আবারও সমঝোতার পথে ফিরবে, নাকি নতুন করে শুরু হবে কূটনৈতিক সংঘাতের আরেক অধ্যায়? একটি
ক্ষেপণাস্ত্রের আঘাত, আর তাতে ওলটপালট হয়ে গেছে মধ্যপ্রাচ্যের পুরো ক্ষমতার সমীকরণ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এখন বিশ্বজুড়ে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, আসলে কোথায় আছেন মোজতবা খামেনি? তিনি কি সত্যি জীবিত, নাকি তেহরান বিশ্বের চোখের সামনে লুকিয়ে রাখছে আরো বড় কোনো সত্য? আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকেই রহস্যের কেন্দ্রে চলে এসেছেন তার ছেলে মোজতবা খামেনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন মোজতবা জীবিত আছেন এবং ধীরে ধীরে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছেন। কিন্তু মধ্যপ্রাচ্যে বিশ্লেষকদের অনেকেই বলছেন এখন পর্যন্ত এমন কোনো অকাট্য প্রমাণ প্রকাশ করা হয়নি যা নিশ্চিত করে বলতে পারে মোজতবা খামেনি জীবিত অথবা নিহত। রহস্য আরো ঘনীভূত হয়েছে আরেকটি কারণে। ক্ষমতা গ্রহণের পর তার নামে যে প্রথম বিবৃতি প্রকাশ করা হয় সেটি তিনি নিজে ক্যামেরার সামনে এসে পড়েননি, বরং ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের একজন উপস্থাপক সেই বক্তব্য পাঠ করেন। ফলে প্রশ্ন উঠেছে, তিনি কি গুরুতর আহত, নাকি নিরাপত্তাজনিত কারণে সম্পূর্ণ গোপনে রাখা হয়েছে তাকে? পিতার মৃত্যুর পর ইরানের 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদ দ্রুত মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করে। এরপর ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস, সেনাবাহিনী, পুলিশ এবং গার্ডিয়ান কাউন্সিল তার প্রতি আনুগত্য ঘোষণা করে। অর্থাৎ ক্ষমতার কেন্দ্রগুলো অন্তত আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বকে মেনে নিয়েছে। তবে ক্ষমতায় এসেই কঠোর বার্তা দিয়েছেন মোজতবা। তার নামে প্রচারিত প্রথম ভাষণে হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা আসে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে সরাসরি হুমকি দেওয়া হয়। এতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে, কারণ বিশ্বের তেল সরবরাহের একটি বড় অংশ নির্ভর করে এই হরমুজ প্রণালীর ওপর। বর্তমানে মোজতবা খামেনি কোথায় অবস্থান করছেন সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করছে না তেহরান। ইরানের দাবি, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থেই তার অবস্থান গোপন রাখা হয়েছে। কিন্তু সমালোচকরা বলছেন অবস্থান গোপন রাখা আর জনসমক্ষে না আসার মধ্যে বড় পার্থক্য রয়েছে। এদিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা এখন নতুন মাত্রা পেয়েছে। পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী এবং আঞ্চলিক আধিপত্য নিয়ে সংঘাত এমন জায়গায় পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে নতুন যুদ্ধে ঠেলে দিতে পারে। এখন পুরো বিশ্বের নজর এক ব্যক্তির দিকে। তিনি কি সত্যি জীবিত থেকে ইরানের জন্য যুদ্ধনীতির নেতৃত্ব দিচ্ছেন, নাকি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর পরিবারকে ঘিরে তৈরি হয়েছে এমন এক রহস্য যার উত্তর এখনো জানে না কেউ? আর যদি মোজতবা খামেনি সত্যি ক্ষমতার কেন্দ্রে থেকে থাকেন, তাহলে তার প্রথম বড় সিদ্ধান্ত কি মধ্যপ্রাচ্যকে আরো বড় সংঘাতের দিকে ঠেলে দেবে?